ডুয়ার্স পশ্চিমবঙ্গের পূর্ব হিমালয় পাদদেশে অবস্থিত একটি প্লাবনভূমি, যা মূলত ঘন বন, চা বাগান, বন্যপ্রাণী অভয়ারণ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এই অঞ্চল বিভিন্ন জাতিগোষ্ঠীর আবাসস্থল, যার মধ্যে রয়েছে এই অঞ্চলের আদিবাসী, যাদের নিজস্ব আলাদা ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে। এই অঞ্চলটি বাংলা থেকে আসাম পর্যন্ত বিশাল এলাকা জুড়ে অবস্থিত। এটি জলপাইগুড়ি জেলা, দার্জিলিং জেলা সমতল অঞ্চল, বাংলার উচ্চ কোচবিহার এবং আসামের বেশ কয়েকটা জেলা যেমন ধুবড়ি, বরপেটা, কোকড়াঝোড় ইত্যাদি নিয়ে গঠিত। বাংলায় দুয়ার শব্দের অর্থ দরজা এবং ডুয়ার্স অঞ্চল হল ভুটানের ভূমিতে প্রবেশদ্বার। ভুটান পাহাড়ের নিচে পশ্চিমবঙ্গ এবং আসামের 30 কিলোমিটার প্রস্থ এবং 350 কিলোমিটার দৈর্ঘ্যের অংশটি ডুয়ার্স নামে পরিচিত। এর মধ্যে পশ্চিম ডুয়ার্স হল বেঙ্গল ডুয়ার্স এবং পূর্ব ডুয়ার্স হল আসাম ডুয়ার্স। বাংলা এবং আসাম মিলিয়ে মোট 18টা ডুয়ার্স রয়েছে, যার মধ্যে 11টা রয়েছে বাংলায় এবং বাকি 7টা ডুয়ার্স আসামে আছে। ভৌগোলিকভাবে আসাম ডুয়ার্সের উত্তর দিকে বয়ে চলেছে সংকোষ নদী, পূর্ব দিকে বয়ে চলেছে ধানসিঁড়ি নদী এবং পশ্চিম দিকে রয়েছে মানস নদী, যেখানে বাংলা ডুয়ার্স রয়েছে পূর্ব দিকে মানস নদী এবং পশ্চিম দিকে তিস্তা নদীর মাঝখানে। কিন্তু ঐতিহাসিকভাবে তিস্তা এবং মেচি নদীর মধ্যবর্তী অংশটি মোরাং নামে পরিচিত, যেটি বেঙ্গল ডুয়ার্সের সঙ্গে যুক্ত। এই মোরাং অংশটি আবার দুটি ভাগে বিভক্ত: পূর্ব মোরাং, যেটি তিস্তা ও মহানন্দা নদীর মাঝখানে অবস্থিত, এবং পশ্চিম মোরাং, যেটি মহানন্দা ও মেচি নদীর মাঝখানে অবস্থিত। এখানে ডুয়ার্স হলো ভুটান পাহাড়ের নিচে এবং মোরাং হলো সিকিম পাহাড়ের নিচে, কিন্তু নেপাল সংলগ্ন এলাকা। আজকের এই ডুয়ার্স ভ্রমণের প্রথম পর্বে আপনাদের জন্য থাকবে আমাদের জলদাপাড়া জিপ সাফারির এক দুর্দান্ত অভিজ্ঞতার গল্প। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে শিয়ালদা থেকে হাসিমারা পর্যন্ত এক দারুণ ট্রেন যাত্রার গল্প। সেই ট্রেন যাত্রার ভিডিও যদি না দেখে থাকেন, উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। এখন আমরা হাসিমারা স্টেশন থেকে গাড়িতে করে যাচ্ছি আমরা সিসামারাতে। আমাদের অর্কিড হোমস্টে আছে, যেখানে আমাদের রুম বুক করা রয়েছে। তা আমাদের এখন গাড়িতে করে নিয়ে যাচ্ছে হচ্ছে সঞ্জীব নিয়ে যাচ্ছে আমাদের গাড়িতে করে হাসিমারা থেকে অর্কিড হোমস্টেতে। আমরা এই গাড়ি কীভাবে বুক করেছি, কীভাবে থেকে নাম্বার পেয়েছি, কার সাথে কন্ট্যাক্ট করতে হবে, সে সব কিছু আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর ডুয়ার্সে আসলে তো একটা মন তো ভালো হয়েই যায়, চারদিকে সবুজ জঙ্গল, পাহাড়, নদী সব কিছু মিলে একদম অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় এখানে। আর ডুয়ার্সকে তো নর্থ বেঙ্গলের গেট বা প্রবেশদ্বার বলা হয়, কারণ ডুয়ার্স থেকেই আমাদের নর্থ বেঙ্গলে প্রবেশ করতে হয়। তো আমরা এখন যাচ্ছি অর্কিড হোমস্টেতে, সঙ্গে থাকুন। কথা বলে রাখি, এই হাসিমারা থেকে সিসামারা যাওয়ার পথে প্রায় 13 কিলোমিটার পড়বে জঙ্গলের মধ্যে কিন্তু কোনো নেটওয়ার্ক থাকবে না, আগে থেকে বলে রাখলাম। আর যখন জঙ্গল থেকে বেরিয়ে যখন লোকালে যাবেন তখন নেটওয়ার্ক পাবেন। আমাদের জঙ্গল শেষ, এখন জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি আমি এখন চিলেপাতাতে অলরেডি ঢুকে গেছি। এবার যাবো এখানে আমাদের অর্কিড হোমস্টেতে, যেখানে আমাদের লাঞ্চ বলা আছে। সেখানে লাঞ্চ সেরে আমরা বিকেলে আমরা যাবো জলদাপাড়ায় জিপ সাফারি করবো আজকে। জিপ সাফারিটা খুব প্রায় 1.5 ঘন্টার মতো জিপ সাফারি হয়, একদম জঙ্গলের ভিতরেই নিয়ে যাবে। রাতে যেহেতু আমাদের ট্রেনটা আগে একদম রাইট টাইমে চলে এসছে, হাতে সময়ও আছে, তাই ভাবলাম যে জিপ সাফারিটা করেই নিই। তো জিপ সাফারিটা করবো, কি তার আগে লাঞ্চটা হোমস্টেতে গিয়ে লাঞ্চ সেরে তারপর জিপ সাফারি করতে যাবো আমরা।
ডুয়ার্সের মজাটা কি জানেন তো? ডুয়ার্সের মজাটা হচ্ছে যখন আপনি গাড়ি থেকে নেমে আপনি চা বাগান বা নদী যাই হোক না কেন, বিশেষ করে চা বাগান আপনারা গাড়ি থেকে নেমে এসে উপভোগ করুন, তবেই আপনি এই সৌন্দর্যটা বুঝতে পারবেন। মাঝে মাঝে তাই গাড়ি থেকে নেমে পড়ুন, নেমে পড়ে চা বাগানের মাঝখানে হেঁটে যান বা চা বাগানের মাঝে দাঁড়িয়ে ছবি তুলুন, একটু চা পাতার গাছে কুড়িতে হাত দিন, তবেই আপনারা ডুয়ার্সের এই আসল সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন। যেমন আজকে আমরা গাড়ি থেকে নেমে এই সবাই মিলে ছবি টবি তুললাম, চা বাগানটা ঘুরে দেখলাম, আরও করব, কিন্তু এটাই আমাদের কাছে এখন শুরুটা যথেষ্ট ভালো হয়েছে। আমরা এখন পৌঁছলাম আমাদের বুক করা অর্কিড হোমস্টেতে, সিসামারাতে। এই অর্কিড হোমস্টেতে আমরা চেক ইন করা হয়ে গেছে। আমরা এখন ব্যাকপ্যাক রাখবো, ব্যাকপ্যাক রেখে আমরা এই জলদাপাড়া এই জিপ সাফারিতে যাবো। আর তার আগে আমাদের লাঞ্চ করবো, লাঞ্চ অলরেডি রেডি হয়ে গেছে, হাতে বেশি সময়ও নেই, তাই লাগেজগুলো রেখে দিই। লাগেজগুলোকে রেখে তারপর হাত মুখ ধুয়ে আমরা জিপ সাফারিতে বেরোবো। আর এই পুরো প্রপার্টিটা, মানে এই অর্কিড হোমস্টের পুরো প্রপার্টিটা আপনাদের দেখাবো কি কি রয়েছে না রয়েছে। খুব সুন্দর জায়গা, ভালো ভিউ পাওয়া যায় এখানে এলে। আমাদের রুমটা, মানে আমার আর অলির রুমটা হচ্ছে 3 তলায়, আর বাবা আমার রুমটা হচ্ছে দোতলায়। উপরে যাবো, উপরে গিয়ে ভিউটা নেবো, পুরো জায়গাটা, পুরো প্রপার্টিটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো সঙ্গে থাকুন। পেছন দিকটায়, মানে এই হোমস্টের পেছন দিকটায় ওই পাশটা বয়ে চলেছে সিসামারা নদী। এখন আমি দোতলায় দাঁড়িয়ে আছি, ও আমাদের রুমটা হচ্ছে ওপরে 3 তলায়। 3 তলায় গিয়ে রিভারের ভিউটা পাওয়া যাবে, কিন্তু আমি নদীর ধারেও যাব, এখন না হলো পরে তো নিশ্চয়ই যাব। আর পাশে দিয়ে হাঁটাচলা করে পুরো নদীর ভিউটা নেব। যাব কিছুক্ষণ পরে, যাব সিসামারা নদীর কাছে ঘুরতে বিকেলবেলায়। আজকে বিকেলবেলা না হোক, কালকে যাব, কিন্তু যাব। এখন আমি আমাদের রুমটায় যাই, 3 তলায়। এই হচ্ছে আমাদের রুম, এই ভেতরে যাব, কিন্তু তার আগে আমাদের এই পেছনের দিকটা ভিউটা দেখিয়ে দিই। পেছনের ভিতরের দিকের ভিউটায় এখানে ওপরে একটা আবার সিঁড়ি আছে ভিউ পয়েন্টের জন্য। এই যে এখান দিয়ে পুরো নদীর ভিউটা পাওয়া যাবে। এই হচ্ছে সিসামারা নদীর ভিউ, দারুণ লাগছে। কিন্তু উপরে যে উঠতে হবে তার কোনো মানে নেই, এখান দিয়েও দেখা যাবে নদীর ভিউ। মানে আমাদের রুমের পাশে যে বারান্দাটা রয়েছে সেখান দিয়েও নদীর ভিউটা ভালো করে পাওয়া যাবে। চলুন দেখাই। যে যাই বলুক না কেন, আমার হোমস্টেটা কিন্তু দুর্দান্ত লেগেছে। এই বারান্দায় এখানে দাঁড়িয়ে বা চেয়ারে বসে নদী দেখতে দেখতে কফি বা চা নিয়ে বা কোনো গরম গরম ভাজাভুজি কিছু নিয়ে, মানে সময়টা দারুণ কাটবে এখানে, যা মনে হচ্ছে।
অবশ্যই আমরাও কাটাবো এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করব। সঙ্গে থাকুন। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি এখন জলদাপাড়া জিপ সাফারিতে। এখান থেকে মানে অর্কিড হোমস্টে থেকে জিপ সাফারি প্রায় 10 মিনিট লাগবে। ওখানে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে আমাদের জিপ সাফারি স্টার্ট হবে। প্রায় 1.5 ঘন্টা হয় জিপ সাফারিতে, তাই হাতে সময় আছে বলে। আর কালকে যেহেতু বৃহস্পতিবার জঙ্গল বন্ধ থাকবে, তাই কালকে করতে পারবো না, তাই ভাবলাম আজকেই করে নিই জিপ সাফারিটা। আর আমাদের পরশু দিন আছে হাতি সাফারি, 4 জনে মিলে হবে। 4 জনের পড়বে হয়তো 1950 টাকা করে, তাই না? 1950 টাকা করে দেবে। আর কোনো চার্জ আছে কি? হয়তো গাইডের জন্য চার্জ নিতে হতে পারে। ঠিক আছে, দেখি গিয়ে কী হয়। হ্যাঁ, তারপর দেখা যাক। তো যাই, গিয়ে আবার স্পটে গিয়ে দেখা হচ্ছে। এই জলদাপাড়া জিপ সাফারিতে নিয়ম হচ্ছে, মানে এই যে অফিসটা দেখছেন, এই অফিসে গিয়ে আপনাকে যাবতীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের জেরক্স কপি, একটা করে জেরক্স কপি, মানে যারা যারা সাফারিটা করবেন জিপে, তাই সেই একটা কপি জমা দিতে হবে। আর এর চার্জ হচ্ছে 1795 টাকা, এই জিপ সাফারির চার্জ। আর এখানে কোনো অনলাইন পেমেন্ট হয় না, সব ক্যাশেই নিতে হবে আপনাদেরকে। অরিজিনাল আই কার্ডটাও এখানে সঙ্গে রাখবেন। তাই এই কতগুলো পয়েন্ট আছে জিপ সাফারিতে, এটা মাথায় রাখবেন। আর আমাদের এখন যে জিপ সাফারিটা হবে, সেখানে আমাদের 4 জন রয়েছে, 4 জন জিপ সাফারি করবো। তাই আমাদের জিপটা আসবে 3:30টার সময়। 3:30 জিপের জন্য ওয়েট করছি। আর 1.5 ঘন্টা মতো আপনাদের এই পুরো জঙ্গলটা এই সাফারিতে করাবে এই জিপ। তো আরেকবার বলে দিচ্ছি কী কী লাগবে। একটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে রাখবেন, একটা ফটোকপি লাগবে সঙ্গে, সাইন করবেন, সাইন করার পর ক্যাশে পেমেন্ট করবেন। অনলাইন পেমেন্ট এখানে নেওয়া হয় না। আর একটা ফর্ম ফিল আপ করতে হয়। এই হচ্ছে এই জলদাপাড়া জিপ সাফারির ফর্মালিটিস। সাড়ে 3টে বাজে আর আমাদের জিপ চলে এসছে। আমাদের জিপের নাম্বার হচ্ছে WB69 1133। তো জিপে উঠে এবার জঙ্গল সাফারি শুরু হবে। এনার নাম হচ্ছে দীপক রায়, ইনি আমাদের গাইড, ইনি আমাদের পুরো দিকে সাফারির পুরো সঙ্গী, আমাদের সব কিছু ঘুরে দেখাবেন, তাই তো? হ্যাঁ, ঠিক স্যার, ঠিক। তো চলুন বসা যাক। নিলাম, এই জন্য এদিকে যাচ্ছি। হ্যাঁ, তো আমাদের এখন ভালো দেখতে পান সেটাই আমরা চাই। ও জিপ সাফারি শুরু হলো। জিপ সাফারি শুরু হয়েছে, চলুন ঘুরে আসি, জঙ্গল দেখে আসি। চলুন তাহলে জঙ্গলে জিপ সাফারি স্টার্ট। শোনা গেছে এইদিকেই গন্ডার বেরিয়েছে, হ্যাঁ, ওই জন্য আমরা এইদিকে আগে যাচ্ছি। আচ্ছা, তো দেখতে থাকুন। দাঁড়াও, বাস দাঁড়াও।
একটা গন্ডার দেখা গেছে, গন্ডারটা একটু দূরে, জানি না কতটা ক্যামেরার মধ্যে এলো, তাও যতটা পারি তুলে ধরার চেষ্টা করলাম। একদম গন্ডারটা একদম পুরো ঘাস খেতে ব্যস্ত এখন, একদম আমাদের থেকে প্রায় কত মিটার দূরে হবে, 100 মিটার, হ্যাঁ 100 মিটার দূরে হবে। তাও চেষ্টা করলাম যে যতটুকু ক্যাপচার করার। অনেক সময় পাওয়া যায়। এটার নাম হচ্ছে চিরাখাওয়া নদী। সামনে যে ব্রিজটা, এই নদীতে আমাদের পোষা হাতিগুলো যেগুলো আছে এগুলোকে স্নান করায় এখানটায়। এখানে 5টা ময়ূর দেখলাম, মানে প্রথমে দেখলাম গন্ডার, তারপর দেখলাম হচ্ছে ময়ূর। মানে শুরুটা ভালোই হলো, গন্ডারটা একটু দূরে ছিল কিন্তু তাও ঠিক ছিল। কি হলো? ময়ূর, ময়ূর এখানে ময়ূর অনেক আছে, প্রচুর আছে না? কিংকবরা আছে, সবুজ মানে পিট ভাইপার, পিট ভাইপার, সবুজ বোরা মানে পিট ভাইপার, সবুজ বোরা মানে সবুজ বোরা মানে হচ্ছে পিট ভাইপার। পাইথন আছে, পাইথন আছে তো, পাইথন সময় দেখা যায় এই রাস্তাগুলো ক্রস করে আমাদের জিপসি দাঁড়িয়ে থাকি, তারপরে ক্রস করে তারপরে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যায় না? হ্যাঁ, এখান থেকে আমরা আবার একই রাস্তায় রিটার্ন হয়ে একটা টাওয়ার আছে। এখানে আমরা গাড়িটা দাঁড় করালাম, জিপটা দাঁড় করালাম এই হলং পয়েন্টে। এই হলংয়েই আবার হাতি সাফারি হয়, মানে আমরা অনলাইনে। একদম সামনে। আচ্ছা, তো ওই এখানে একটা সলপিট আছে, সেই সলপিটে নাকি গন্ডার দেখা যাচ্ছে, মার বাচ্চা গন্ডার দেখা যাচ্ছে। এটা দেখবো এখন, চলুন তো দেখতে পাই কিনা, কপাল ভালো ভালো থাকলে দেখবো। তাড়াতাড়ি। জিপ সাফারি সার্থক হলো। এত কাছ থেকে গন্ডার, আমি সত্যি বলছি, এর আগে কাজিরাঙাতেও গেছিলাম, এত কাছ থেকে গন্ডার কখনো দেখিনি। মা আর বাচ্চা গন্ডার, প্রায় 1 মিনিট যদি লেট হতো তাহলে এই দৃশ্য আমরা মিস করতাম। মা আর গন্ডার ওই সল্টপিট দেওয়া ছিল, ওই সল্ট বা এই লবণ খেতে এরা আসে, হাতি হোক বা গন্ডার হোক। মা আর বাচ্চা গন্ডার মিলে ওখানেই এসছিল,
আর 1 মিনিট দেরি করলেই আমরা ওইখান থেকে বেরিয়ে গেল, ওই যে সরু একটা জলা জায়গা আছে ওখান থেকে ওরা বেরিয়ে গেল। ভালো লাগলো, খুব ভালো লাগলো, সত্যি বলছি। এবার আমরা জিপে আবার উঠবো, জিপে উঠে আবার অন্য সাইডে যাব। যদি গন্ডারটা রাস্তায় ওঠে তাহলে আমাদের আরও লাভ ভালো হবে, যদি না ওঠে তাহলে যেটুকুনি দেখেছি সেটুকুনি ভালো। কি বলো, এদিকে আসো, কি বলো, কেমন লাগলো দেখে এত কাছ থেকে? গন্ডার দেখে ভাবিনি যে এত কাছ থেকে দেখতে পাবো। হ্যাঁ, ছবি তোলার জন্য পোজ দিয়ে দেখা হলো। জল খাওয়ার জন্য দাঁড়িয়েছি। হ্যাঁ, এবার ওটা তো আর কি বলছি, জল খাওয়ার জন্য দাঁড়িয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে আমাদের কপালটা ভালো যে আমরা দেখতে পেলাম। এই যে 8-10টা গাড়ি আসবে, এখন 12টা গাড়ি আসবে, এরা দেখতে পাবে না, ঢুকে গেল। হ্যাঁ, ঠিক আছে, ওদের জন্য ব্যাড লাক। দারুণ সিনারি ছিল, সত্যি বলছি। মা আর বাচ্চা গন্ডার। এবার চেপে উঠবো আমরা। আমরা আবার জিপে উঠলাম, জিপে উঠে আবার আমাদের যাত্রা শুরু হবে অন্য রুটে। একটা রুট কমপ্লিট হলো, হলং রুটটা। এবার আরেকটা সাইডে যাব, গিয়ে দেখি ওখানে আমাদের জন্য আর কি কি জন্তু জানোয়ার অপেক্ষা করছে। কোনটা দেখা যায় না, কারণ হচ্ছে ওখানে গ্রাস লাইনটা খুবই কম। আমাদের জলদাপাড়ায় গ্রাস লাইনের সংখ্যা অনেক বেশি। যে ঘাসগুলো হাতি, গন্ডার, বাইসন খায়, এগুলো লাগানো হয়, প্লান্টেশন করে লাগানো হয়। তো চিলাপাতায় কিন্তু এমন একটা জঙ্গল, ওখানে ডিপ জঙ্গল দেখতে পাবেন, কিন্তু গ্রাস লাইন পাবেন না, গ্রাস লাইন খুবই কম। এই কারণে এই গন্ডারগুলো চিলাপাতা জঙ্গলে থাকতে চায় না, ওখান থেকে আমাদের জলদাপাড়ায় চলে আসে। যদিও যায় নদী পার করে, তবে 2-4 দিন পরে দেখা যাচ্ছে যে জলদাপাড়ায় আবার রিটার্ন হয়ে আসে। কারণ যেখানে ঘাস থাকবে, খাবার থাকবে, সেই জায়গাতেই গন্ডার থাকবে, আর যেখানে ঘাস নেই সেখানে তো থাকবে না। হ্যাঁ হ্যাঁ, যে গন্ডারটা আমরা যাওয়ার সময় দেখেছিলাম, সেই গন্ডারটা এখন একটু এগিয়ে এসছে, আর একটুখানি ভালোভাবে দেখা গেল। যদি উড়ে না, কালারটা দেখবি না, শোভাবাজার, কলকাতার শোভাবাজার রাজবাড়ি, ওরা ওরা অনেক দাম, অনেক দাম। ওরা কি করে উড়ে গেল। এই যে কালারটা নিশ্চিন্ন হয়ে গেছে। হ্যাঁ, কমে গেছে। না হয়েছে। নাইস নাইস। এটা একটা নীলকণ্ঠ পাখি, যেটা আপনারা দেখলেন, সে পাখি এখন দেখা যায় না। খুব রং বেরঙের পাখি, এটা কালারফুল পাখি, দারুণ দেখতে পাখিটাকে। এই জিপ সাফারি মানে রাস্তা তো অনেক এবড়ো খেবড়ো, ক্যামেরাও দুলছে, ক্যামেরাও পুরো নড়ছে, ক্যামেরা ধরে রাখতে অসুবিধা হচ্ছে, কিন্তু মজা হচ্ছে দারুণ।
অ্যাডভেঞ্চার, অবশ্যই অ্যাডভেঞ্চার। ক্যামেরা ধরে রাখতে অসুবিধা হচ্ছে, কিন্তু একটা গন্ডা বেরোচ্ছে, দেখেন সামনে কতগুলো গাড়ি পেলো না, আমরা একটা গন্ডা বেরোচ্ছে, মানে আমরা আবার লাকি সামনে গাড়িগুলো বেরিয়ে গেলো, আমরা দাঁড়িয়ে পড়লাম। কিন্তু আমাদের ওয়েট করতে হবে গন্ডাটার জন্য। গন্ডাটা যদি কাছে আসে তা তবেই আমরা ফটো তুলতে পারবো, এখন অনেক দূরে আছে। এখনো গন্ডারটা জঙ্গলের দিকে গেছে, কিন্তু এখান দিয়ে এই জঙ্গলটা এই সাইড দিয়ে বেরোবার চান্স আছে, তাই কোথাও রাস্তা বলতে হচ্ছে। গাড়িটা এখন ব্যাকে নিচ্ছে, যদি একটু লাখ ভালো হয় তো একটু ভালো করে দেখতে পাবো। এখন অবধি আমরা 4টে গন্ডার দেখলাম, আমাদের মতন গন্ডার মনে হয় কেউ দেখেনি। হাতিটা তো পোষা হাতি ছিল, হাতিটা ট্রেনিং এ। ময়ূর, পুরো পাখি, নীলকণ্ঠ পাখি, যে পাখি এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। দারুণ গন্ডার দেখলাম, আর গন্ডারটা মনে হয় আমাদের পোজ দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। যেই আমাদের অন্যরা জিপটা চলে গেলো, গন্ডারটা ঢুকে পড়লো। দারুণ দেখলাম, দারুণ। হ্যাঁ, দুটো গাড়িতে চালিয়ে গেছে, আর দেখাও ফেলেছে আমাদেরকে। দারুণ দেখলাম, দারুণ। জিপ সাফারিটা একটা সুপার হিট হলো প্রথম দিন ডুয়ার্সে বেড়াতে এসে। এবার আমাদের একটা পয়েন্ট শেষ, আমরা যাবো আরেকটা পয়েন্টে, এবার মানে অন্যদিকে ঢুকবো। মানে এবার আমরা আগের জায়গায় চলে এলাম, এই দেখুন। এবার যাচ্ছি আরেকটা, এবার আমরা যাচ্ছি জলদাপাড়া ওয়াস্টারের দিকে, দেখি ওখানে কিছু পাওয়া যায় কিনা। সামনে একটা কিছু আছে মনে হচ্ছে, সামনে লাইন দিয়ে বাইসন। বাপ রে বাপ, দেখি তুলতে পারি কি না। না, সামনে আমাদের সামনে গাড়িগুলো ঢুকে গেল না, ডিস্টার্বে ওরা ঢুকে গেছে। মসুর আছে এখানে? হ্যাঁ, জঙ্গলে প্রচুর গন্ডারগুলো জঙ্গলেই থাকে না রাখবো। হ্যাঁ। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টে আমাদের জিপ এসে দাঁড়ালো। হ্যাঁ, আমাদের যা গন্ডার দেখে নিয়েছি, আর ভিউ পয়েন্টের উপরে গিয়ে লাভ নেই, গেলাম নয় ভিউ পয়েন্টের উপরে। যা গন্ডার দেখা হয়ে গেছে, গন্ডার দেখেছি, ময়ূর দেখেছি,
আর কি দেখলাম, একটা দুটো পাখি দেখলাম, যে পাখিটা খুব রেয়ার, নীলকণ্ঠ পাখি। আর ময়ূর তো প্রচুর দেখেছি। আর আমাদের মতো যে 4টে গন্ডার কেউ দেখেনি। সবাইকে জিজ্ঞেস করলাম তো, যারা বাকি যারা এসছেন এখানে জিপে করে, জিপ সাফারিতে, তাই জিজ্ঞেস করলাম তারা কেউ এত গন্ডার দেখেনি। আর এখানে একটা ভিউ পয়েন্ট, বেরিয়ে যাব। আর আমার ক্যামেরার চার্জটা শেষ তো হয়ে গেছে, এই জন্য। আর হ্যাঁ, সবার আগে সবচেয়ে বড় প্রাপ্তি, একসঙ্গে 40-45টা বাইসন। ওটা তো দারুণ দেখলাম একদম জিপের সামনে। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, খুব মন দিয়ে দেখবেন কিন্তু। আশা করি খুব এন্টারটেনিং ভিডিও হতে চলেছে এই আমাদের এই ডুয়ার সিরিজটা। হয়ে গেছে ময়ূরে, কোথায়? এখনটা মেললেই পূর্ণ হতো আর কি। এইখানে কাজিরাঙা এর 3 গুণ বড়, 3 গুণ, 3টে সাফারি হয়। সে জায়গায় জলদাপাড়ে একটা এতটুকু সাফারিতে এত গন্ডার। সব থেকে বড় পাখি হলো নীলকণ্ঠ পাখি, যেটা মানুষ এখন একদম বিলুপ্ত। আর ওই শোভাবাজার রাজবাড়ি প্লাস্টিকের পাখি উড়ায়। আর আর এখানে আমরা সামনে দেখলাম কত নীলকণ্ঠ পাখি, চোখ সার্থক হয়ে গেল। তো আমাদের জিপ সাফারি পুরো সাকসেসফুল। এতগুলো গন্ডার দেখলাম, মানে এতগুলো গন্ডার, মানে 4-5টা প্রায় গন্ডার দেখেছি। আর সবকটা গন্ডার খুবই কাছে। আর বাইসন দেখেছিস অনেকগুলো। সামনে আর আরেকটা বাইসন দেখাই যাচ্ছে, বাইসন আসছে। একটা হরিণ দেখলাম, সম্বার ডিয়ার, খুব বড় জাতের ডিয়ার, মানে হরিণ। কিন্তু এত দূরে না, মানে ভিডিওতে আসবে, ক্যামেরাতে আসবে না। সাম্বার ডিয়ার বলে এগুলোকে, সম্বার ডিয়ার, খুব বড় জাতের ডিয়ার, মানে হরিণ হয় এগুলো। কিন্তু মানে গাছের রঙের সঙ্গে পুরো মিলে গেছে, বোঝা যাচ্ছে না, কিন্তু খুব, তাই ক্যামেরাতেও আসবে না। এই শিমুল গাছের এই বাইসনটার একদম আড়াআড়িভাবে রয়েছে একটা হরিণ। ক্যামেরায় অতটা ভালো আসবে না, তার উপর ঠিক আছে। বন্ধুরা, আমাদের এখন জিপ সাফারি এখানেই শেষ হলো। এখন জঙ্গলের গেটের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, জঙ্গলের গেট বন্ধ হয়ে যাবে। এখন আর কোনো সাফারি হবে না, না হাতি সাফারি হবে, না জিপ সাফারি হবে। তা আমাদের যে জিপ সাফারিটা, মানে প্রথম দিনে এসে ডুয়ার্সে দারুণ লাগলো। প্রথমে মানে ভেবেছিলাম যে জিপ সাফারিতে কিছু দেখতে পাবো না, কারণ জিপ সাফারিতে বেশি জঙ্গলের মধ্যে দিয়ে যায় না, যেটা হাতিতে যায়। কিন্তু জিপেতেই এতগুলো গন্ডার বা এতগুলো প্রাণী দেখলাম, সত্যি মন ভরে গেল। প্রথম দিন ডুয়ার্স ভ্রমণ সুপার হিট। তো কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন, আর এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। তো এই ছিল আমাদের প্রথম দিনের ডুয়ার্স ভ্রমণের গল্প।
খুব শিগগিরই আমরা নিয়ে আসছি ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আহারে বিহারে।